সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18 ধারাটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটা বিশেষ অংশ, যেখানে মূলত বলা হচ্ছে যে এই যে যারা কিনা বেচা করবেন বা বিক্রি কিনির সাথে যিনি ইনভলভ থাকবেন, উনি কতটুকু সুযোগ সুবিধা পাবেন যদি কোনো ত্রুটি থেকে থাকে, নাকি ওনার কোনো ত্রুটির কারণে যিনি বিক্রেতা হবেন অথবা যিনি ইজারাদার হবেন, ইজারাদাতা এবং গ্রহীতা, বিক্রেতা এবং ক্রেতা, এদের মধ্যে আসলে সম্পর্কে প্রভাব ফেলবে, এটা হচ্ছে এই ধারার গুরুত্বপূর্ণ অংশ। 18 ধারার হেডিংটা যদি আমরা দেখি, বলা হচ্ছে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ স্বত্বাধিকারী বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। আমি এমন স্টুডেন্ট চিনি, সে অবশ্য উকিল হতে পারেনি, তাই ধারার হেডিং মুখস্থ, কিন্তু ভিতরে কী আছে বলতে পারে না। সে ঠাটা মুখস্থ করে বসে আছে, অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ বিক্রেতার বিরুদ্ধে ইজারাদার অধিকার, কিন্তু ভিতরে কিছু বলে না। কিন্তু বিষয়টা হচ্ছে এইরকম পড়া না, পড়াটা হতে হবে এর ভিতর থেকে। ভিতর থেকে পড়াটার মধ্যে আমাদের এই জায়গাটা মনে রাখতে হবে যে বিষয়টা আমাদের কী বোঝাতে চাচ্ছে, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য হেল্পফুল। বলা হচ্ছে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ স্বত্বাধিকারী, অর্থাৎ যিনি স্বত্বাধিকারী, স্বত্বাধিক মানে মানে আমরা যাকে মালিক বলে চিহ্নিত করছি। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ স্বত্বাধিকারী কোনো ব্যক্তি এই জাতীয় সত্ত্ব সম্বলিত, মানে এই জাতীয় মালিকানা সম্বলিত, যেহেতু তার স্বত্বাধিকারীটার মধ্যে ত্রুটি আছে, কোনো সম্পত্তি যদি বিক্রয় করে অথবা ভাড়া দেওয়ার জন্য অপরপক্ষের সাথে চুক্তিতে আবদ্ধ হয়, যে উনি জানে ওনার অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ সত্ত্ব আছে, এটা জানা থাকার পরও উনি যদি ভাড়া দিতে বা বিক্রি করতে যদি অপরপক্ষের সাথে সম্মত হয় এবং অপরপক্ষ এই অবস্থাও নিতে রাজি হয়, তাহলে যিনি কিনবেন অথবা যিনি ভাড়া নিচ্ছেন উনার নিম্নলিখিত অধিকার আইনে বলে দেওয়া আছে। এখন আইনের প্রশ্ন হচ্ছে, আইন বলে দেওয়া থাকলে এটা টিকবে নাকি তাদের দুই পক্ষের মধ্যে যে চুক্তি হবে এটা টিকবে? বলা হচ্ছে যেখানে আইনে যে অধিকারের কথা বলে দেওয়া আছে সেটাকে প্রায়োরিটি দিতে হবে, এর চাইতে মিনিমাইজ করার জন্য সুযোগ খোলা রাখছে না, কারণ আইনই বলে দিচ্ছে এই কয়টা অধিকার থাকছে। আমরা এখন দেখার চেষ্টা করব যে এই অধিকারগুলির কথা বলা হচ্ছে সেখানে কি কি অধিকারের কথা বলা হচ্ছে এবং কিভাবে যিনি কিনলেন অথবা যিনি ভাড়া নিলেন ওনার কি কি অধিকার কাজ করবে। বলা হচ্ছে যখন বিক্রেতা বা ইজারাদাতা বিক্রয় বা ইজারা যাই দিক না কেন, ওইটা দেওয়ার পরবর্তীতে যদি মালিক হয়, মানে যখন সে বিক্রি করছে তখন সে মালিক হয় নাই, ইন ফিউচার হবে সে জানে। যখন সে ভাড়া দিচ্ছে তখনও সে মালিক হয় নাই, কিন্তু ইন ফিউচার সে ভাড়া দেওয়ার অধিকারী হবে সে জানে। এই অবস্থায় যদি বিক্রয় করে বা ভাড়া দেওয়ার জন্য যদি সে চুক্তি করেই থাকে, তাহলে ব্যাপারটা হচ্ছে সে যখনই এটাতে মালিক হবে বা যখনই এটাতে সে ভাড়া দেওয়ার অধিকারটা পাবে, তখন সে অপরপক্ষকে এটা দিয়ে দেওয়ার জন্য বাধ্য থাকবে। কারণ সেই ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ যেটাই বলি না কেন, এটা আছে জেনে শুনেই তো সে অপরপক্ষের সাথে, সে ক্রেতার সাথে তো চুক্তি করলো এবং উনি এটা জানেন। কাজে যখনই ত্রুটিটা সেরে যাবে বা যখনই উনি ভাড়া দেওয়ার জন্য কোয়ালিফাইড হয়ে যাবেন, তখন তিনি নিয়মতান্ত্রিকভাবেই এটা ওনাকে ভাড়া দেওয়ার পর্যায়ে পৌঁছে যাবেন। এটা একটা পয়েন্ট। পয়েন্ট নাম্বার 2, যেখানে সত্য মানে মালিকানা বৈধকরণের নিমিত্তে অন্যান্য ব্যক্তিদের সম্মতি প্রয়োজন, অর্থাৎ একটা বিষয়ের মধ্যে কয়েকজন মালিক, আপনি তার সাথে বায়না করে ফেললেন বা ডিল করে ফেললেন, বাকিদের বললেন যে আপনি আমার সাথে ডিল করে ফেলেন, আমি বাকিদের স্বাক্ষরে করে বাকিদের স্বাক্ষর আমি নিয়ে দিচ্ছি, তাহলে সেটা বিক্রি করুক অথবা ইজারা দিক, সে পরবর্তীতে ওই সকল ব্যক্তিবর্গের কথা যাদের কথা সে বলল তাদের স্বাক্ষর করিয়া দিতে সে বাধ্য, তার একটা বাধ্য থাকবে। যে আপনি সাথে চুক্তি করেছে, আপনি বলছে বাকি সইগুলি আমি নিয়ে দেব, তাহলে ইউ আর বাউন্ড, আপনি তাকে সেটা গুছিয়ে সম্পূর্ণ করে দিতে হবে। তাকে ত্রুটিমুক্ত অবস্থায় বিক্রয় বা ভাড়া দেওয়ার যোগ্যতা অর্জন করতে তাকে যে অধিকারটার কথা বলা হচ্ছে, অর্থাৎ ক্রেতাকে বা যারা যিনি গ্রহণ করলেন তাকে ক্লিয়ার অবস্থায় বুঝিয়ে দেওয়ার জন্য আপনার একটা বাধ্যবাধকতা রয়ে যায়, যেহেতু আপনি সম্মতি আদায় করে দেওয়া প্রয়োজন, আপনি সম্মতি নিয়ে দিবেন। 3, যেখানে বিক্রিটা এইরকম যখন যদি বন্ধক রাখা আছে, তাহলে বন্ধকটা মুক্ত করার জন্য এবং যে বন্ধকটা মুক্ত করার অধিকার বিক্রেতার আছে, ক্রেতার সম্পত্তিটি বন্ধক গ্রহীতা থেকে মুক্ত করে দেওয়ার জন্য বিক্রেতাকে বাধ্য করতে পারে। এটা কীরকম? করিম রহিমের কাছে বন্ধক থাকা অবস্থায় একটা জিনিস তার কাছ থেকে কিনে নেয়, কিন্তু করিম যে রহিমের কাছ থেকে বন্ধক দেওয়া সম্পত্তিটা কিনে নিল, সেক্ষেত্রে করিম তো রহিমকে অবশ্যই সম্পত্তিটা ক্রয় করার বাবদ তাকে একটা অ্যামাউন্ট দিবে। সে অ্যামাউন্টটা দিয়ে সে ওই যে বন্ধকটা করে নিয়েছিল, ওই বন্ধকের টাকাটা শোধ করে রেখে নিষ্কণ্টক করে দেবে।
অর্থাৎ বন্ধকের সম্পত্তির যদি কেউ বিক্রয় করে ফেলে, বন্ধক দেওয়া মানে তো আর বিক্রি করে দেয় নাই, বিক্রি করে দেওয়া তার অধিকার আছে। সে যদি থার্ড পার্টির কাছে বিক্রি করে দেয়, তাহলে থার্ড পার্টির কাছ থেকে প্রাপ্ত টাকা পাওয়ার প্রেক্ষিতে এই বায়না, এই বন্ধকটাকে ছুটাই দেওয়ার মানে বন্ধকটাকে মুক্ত করে দেওয়ার দিতে সে বাধ্য থাকবে। কারণ নিষ্কণ্টক বিষয়টা এখানে কাজ করবে, আর এই জায়গাটাতে যাবে। 4 এবং শেষ হচ্ছে, যেখানে বিক্রেতা বা ইজারাদাতা চুক্তি প্রবলে মামলা দায়ের করেছে। বিক্রেতা বা ইজারাদাতা, ও যে মানে মেন যে ব্যক্তিটা, উনি মামলা করেছেন, কিন্তু ত্রুটিপূর্ণ সত্যের দরুন তার মামলা খারিজ হয়ে গেছে। সেখানে সুস্ব জমাকৃত তথ্য যদি থাকে, মামলা যাবতীয় খরচ ফেরত পাওয়ার অধিকার বিবাদীর থাকবে। এবং এই জাতীয় জমাকৃত তথ্য সুদ খরচের জন্য বিক্রেতা বা ইজারাদাতা যে জমি বিক্রয় বা ইজারা প্রদান সম্মত হয়েছিলেন, তাতে বিক্রেতা বা ইজারাদাতা সত্ত্বের বা পূর্ব সত্ত্বের অধিকার বজায় থাকবে। অর্থাৎ যদি সম্পত্তিটা এরকম হয়, বিক্রেতা বা ইজারাদাতা 12 ধারা অনুযায়ী মামলা করেছেন, কিন্তু মামলাটা ত্রুটিপূর্ণ আছে, হেরেছেন, হেরে গেলে যে খরচ হয়ে গেছে, অপরপক্ষ মামলা যাবতীয় খরচ ফেরত পাওয়ার অধিকার থাকবে। এবার সুদটুট যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রেও সেইটাকে এই সম্পত্তিটার উপর সেটা অধিকার খাটাতে পারবেন, যিনি যার পিছনে মামলা করে করলেন, উনি এটাকে মুক্ত করার বাবদ না, আপনি যদি হেরে গেছেন, এর পিছনে ব্যয় করেছেন, তাহলে ওই পক্ষ আপনার কাছ থেকে আদায় করার অধিকারটা থাকবে, যেহেতু আপনি ত্রুটিপূর্ণ সত্য নিয়ে মামলা করে হেরেছেন। এই হচ্ছে মূলত 18 ধারার মৌলিক বিষয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 19 ধারা মেন কথাটা হচ্ছে, যে ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য কোনো ব্যক্তি মামলা করেছে, তাহলে সে অতিরিক্ত বা পরিপূরক হিসাবে ক্ষতিপূরণ দাবি করতে পারে। তাহলে ব্যাপারটা হচ্ছে দাবি করতে পারে মানে মানে কম্পেনসেশন বা ক্ষতিপূরণটা পাবে যদি আদালত সেক্ষেত্রে তাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করে যে এই ব্যাপারটা উনি পাওয়ার জন্য আসলে অধিকারী, তাহলে সে দাবি করতে পারে। যদি আদালত মামলার সিদ্ধান্ত নেন যে আসলে সুনির্দিষ্ট কার্য সম্পাদন তাকে দেওয়া উচিত না, তবে এখানে একটা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী, তাহলে আদালত তাকে ক্ষতিপূরণ দিবেন। আর যদি মনে করে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা আবশ্যক, কিন্তু মামলায় ন্যায় বিচারের জন্য শুধু কার্য সম্পাদন করলেই চলবে না, এই জন্য কিছু ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন, তাহলে আদালত ক্ষতিপূরণ আদায় করে দিতে পারে। অর্থাৎ সুনির্দিষ্ট কার্য সম্পাদন মানে চুক্তি বাস্তবায়ন করা সম্ভব না, তারপরও ক্ষতিপূরণ নিয়ে দেওয়া প্রয়োজন, এটাও যদি মনে করেন, বা চুক্তি সম্পাদন করার পরও ক্ষতিপূরণটা পুষছে না, তারপরও তার কাছ থেকে কিছু নিয়ে অপরপক্ষকে আরও কিছু দিয়ে দেওয়া প্রয়োজন, ন্যায় বিচারের স্বার্থে বলবো না, আমরা আইনগত বিচার বাস্তবায়ন করার জন্য বলবো, সেক্ষেত্রে আদালত এক্ষেত্রে ক্ষতিপূরণটা মঞ্জুর করতে পারে। তবে আদালতের নির্দেশিত পন্থাই মূলত এই বিষয়টা ঘটবে। 18 ধারার পরপরই 19 ধারার মূলত মৌলিক বিষয়টা এটাই, যে তাহলে আপনি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন মামলা করলে আপনি অধিকন্তু আপনার ক্ষতিপূরণ পরিপূরক বা অতিরিক্ত হিসেবে আপনি এটা দাবি করতে পারেন। হ্যাঁ, কার্য সম্পাদন অতিরিক্ত। আদালত যদি মনে করেন, তাহলে আদালত সিদ্ধান্ত নেবেন যে বিষয়টাকে কতটা বাস্তবায়ন করা যায় কি যাবে না।